ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। পুষ্পা সিনেমা একটি ডায়লগ আছে, পুষ্পা বলে ফ্লাওয়ার সমঝায় ক্যা ফায়ার হু ম্যায়। তো বর্তমান বাস্তব পরিস্থিতি দেখতে গেলে মহামান্য হাইকোর্টের বিচারপতিরা অনেকটা এই ধরনের জিনিসগুলো করে থাকেন। তার একটা নতুন সংযোজন হলো গতকাল, যেখানে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন ছিল কাকলি মণ্ডলের। আপনি জানেন 2009-এর ম্যাটারের ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে একটা কনসার্ন অর্ডার হয়, যেখানে আলোচনা সাপেক্ষভাবে ডিপিএসসি এবং কার্যত সরকার পক্ষ এবং যারা পিটিশনার বা মামলাকারী তারা কার্যত একটা সলিউশনে আসে, যেখানে গিয়ে কারিগরি দুর্নীতি, বেনিয়ম, অনিয়মের বলি হয় এন্টার রিক্রুটমেন্টে বাতিল না করে আর সেখানে গিয়ে জাস্টিস আশরার মান্তাসার একটা অর্ডার দেন যে যারা মামলাকারী আছেন তারা সার্টেন ডেট পর্যন্ত একটা কাট অফ ডেট ফিক্স করা হয়, তার মধ্যে যারা মামলা করেছেন তাদেরকে নিয়োগ দিতে হবে। তো সেই মর্মে সেই অর্ডার কমপ্লাই করে দীর্ঘদিন 2009 ম্যাটার আমরা বুঝতেই পারছেন, প্রায় 16 বছর ধরে ডিনোভো এক্সাম হয়। দেন তারপরে আবার তারা একটা মেধা তালিকা প্রকাশিত ডিভিশন বেঞ্চের অর্ডারের পরে, জাস্টিস সুব্রত তালুকদার স্যারের বেঞ্চের অর্ডারের পরে তারপরে কি কিছুটা নিয়োগ হওয়ার পরে সেখানেও গরমিল। মানে এরা খাড়া অ্যাকচুয়ালি ডিপিএসসি মানে উত্তর চব্বিশ পরগনা নিয়ে মানে একটা নোবেল পুরস্কার দেওয়া আমাদের উচিত, যে আমরা এতটা কার্যত দুর্নীতি, বেনিয়ম, অনিয়ম করে কোর্টের অর্ডার না মেনে খিল্লি ওড়াচ্ছি শাসন ব্যবস্থার বা বিচার ব্যবস্থার। তো যাই হোক, সেই জায়গা থেকে তারা যখন অর্ডার দিলেন জাস্টিস আশরার মান্তাসার, তখন সেই অর্ডার তারা কমপ্লাই করতে শুরু করলো। তারা ইনভাইট করলো অ্যাপ্লিকেশন, যারা মামলাকারী তাদের নিয়ে একটা দিল। তারা অর্ডারটা অলরেডি ডিপিএসসি চেয়ারম্যান রয়েছে, সেখানে গিয়ে তার সই করা তালিকা প্রকাশিত হয়ে গেছে, যেখানে সবাই সব কিছু জানে। তালিকা একটা বেরিয়ে গেল, একটা মেধা তালিকা বেরিয়ে গেল মামলাকারীদের। দেন তারপর হঠাৎ করে মাঝপথে তাদের মনে হলো না, গ্রুপ বি ম্যাটার তো এখন মান্তাস সাহেবের ঘরে নেই, তাহলে কার ঘরে গেছে না অন্য ঘরে গেছে, চলো এখন একটা টুইস্ট খেলা যাক। তখন আর একটা মিথ্যা কিছু সাজিয়ে ডিভিশন বেঞ্চে তারা করলো এই মর্মে যে না, আমাদের অ্যাডভোকেটটা আমাদের কিছু না জেনে বুঝে এরকম একটা কনসার্নের কথা কোর্টে বলে দিয়েছে। তো অ্যাডভোকেট চেঞ্জ করে দিয়ে ডিভিশনে আবার একটা অ্যাপিল ফাইল করলো, ওখানে অ্যাপিল করলো, একটা ম্যাডামাস অ্যাপ্লিকেশন টেন্ডার ওখানে ফেলে দিল। দেন ডিভিশন বেঞ্চ সেটাকেও খারিজ করে দিল, বলে এরকম হয় নাকি, আপনারা জানেন না, একটা নতুন সেট অফ অ্যাডভোকেট আপনারা সেট করে দিলেন। তো সেটাও খারিজ করে দিয়ে বললো যে আপনার কিছু বলা থাকে সিঙ্গেলে গিয়ে বলুন। তো সেই রাস্তা বন্ধ। তার মধ্যেই কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন কিন্তু রুল জারি করলো কমিশন অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে। এখন সেই জায়গা থেকে রুল ইস্যু করা মানেটা কি? অনেক দিন ধরে প্রার্থীরা বহুদিন ধরে টেনশনের মধ্যে আছে কি হচ্ছে কি না হচ্ছে। তো পুষ্পা সেই ডায়লগ এখানে অনেকটা লেগে গেল এবং কার্যত এটা বলা যায় যে কোনো দিন হতে পারে, আজকে সন্ধ্যায় কাউন্সিল বলতে ডিপিএসসি কিন্তু যে কোনো দিন তারা কিন্তু কাউন্সিলিং নোটিশ কিন্তু তারা দিতে পারে। একদম হলপ করে বলছে এই কথা, কারণ রুল জারি হওয়া মানে এরপরে অ্যারেস্টও হতে পারে। এরপর সিভিল প্রসিডিওরে মানে অ্যাকচুয়ালি ক্রিমিনাল প্রসিডিওর অ্যারেস্ট হবে, সিভিল প্রসিডিওর কিন্তু অ্যারেস্টও হতে পারে। কারণ কোর্ট অবমাননা করলে তার রেহাই নেই। কোর্ট কি এমনি কিছু নাকি রে বাবা, ওই যে পুষ্পা সিনেমার ডায়লগ। তো সেটা কিন্তু এই মুহূর্তে হবে না এবং এটা মানতে হবে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে রুল জারি হয়ে গেছে, তো সেক্ষেত্রে এদেরকে সেই জায়গা থেকে এনি হাউ এটাকে 22 তারিখ নেক্সট ডেট অফ হিয়ারিং আছে, তো তার মধ্যে এটাকে যদি কমপ্লাই না করে তাহলে কিন্তু কার্যত জেলযাত্রা নিশ্চিত। কার নিশ্চিত সেটা বুঝে দেখুন। আমার তো হিসাব মতো দুজনের যাও, যে ডিপিএসসি চেয়ারম্যান নিজে সাইন করে তালিকা প্রকাশ করেছে, আবার বলছে আমরা কিছুই জানি না, আমাদের কিছু জানানো হয়নি, কনসার্নার আমাদের এই অ্যাডভোকেট সেট অফ দিচ্ছে। মানে কত বড় মানে ফাজিল এরা। যাই হোক, আমরা কথা বলেছিলাম এই রুলস জারি বিষয় নিয়ে। অ্যাডভোকেট দিব্যেন্দু চ্যাটার্জি, যিনি কাকলি মণ্ডল মামলার শুরু থেকে ছিলেন, পরবর্তী ক্ষেত্রে রবিলাল মিত্র স্যার, তিনি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে এই মামলা তিনি লড়ছেন। তো তিনি কতটা কি জানেন এই সম্পর্কে তার সাথে কথোপকথন করে জেনেছি, তো সেটা আপনাদের জন্য ক্লারিফিকেশনের জন্য সেই কথোপকথনটুকু শুনুন। কোর্ট নাম্বার 13, সেখানে কি হলো ওখানে যা শুনতে পাচ্ছি, কারণ আমি তো অ্যাপিয়ার হয়নি, কারণ কাকলি মণ্ডলের হয়ে আমাদের সিনিয়র অ্যাডভোকেট রবিলাল মৈত্র স্যার দাঁড়াচ্ছেন। কিন্তু 2-3 দিন আগে যেটা অ্যাপিল হয়েছিল, যেটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে অ্যাপিলটা করা হয়েছিল, যেটা হরিশ টেন্ডন সাহেবের ডিভিশন বেঞ্চ ডিসমিস করেছে, এবং তারপরে কন্টেম্পটের তো মাত্রাটা একটা অন্য পেলো, এবং কন্টেম্পটের রুল ইস্যু হয়েছে শুনছি। রুল ইস্যু হওয়া মানে তো ওদের ডিপার্টমেন্টে, কাকলি মণ্ডলের অ্যাডভোকেটদের ডিপার্টমেন্টে রিকুইজিট সমস্ত কিছু জমা করতে হবে, এবং জমা করলে পরে পার্সোনাল অ্যাপিয়ারেন্স আমাদের রাজ্য সরকারের কোনো আধিকারিকের নিশ্চয়ই পার্সোনাল অ্যাপিয়ারেন্স দিয়েছে।
আচ্ছা, এক্ষেত্রে এই রুলস জারি করা মানে কি হতে পারে পরবর্তী ক্ষেত্রে? রুল জারি করা মানে কোর্টে প্রিন্সিপাল সেক্রেটারি এসে বা কমিশনার অফ স্কুল এডুকেশন এসে জাস্টিফিকেশন দিতে হবে যে কেন এখনো পর্যন্ত প্যানেলের এফেক্ট দিল না। সেক্ষেত্রে অলরেডি অর্ডার হয়েছিল, দেন ডিভিশনে খারিজ করে দিল, তাদের হ্যাঁ, তারপরে দিতে তো বাধ্য। দিতে বাধ্য। আর এই যে এতদিন তো 2009-এর ম্যাটার, দেন ডিনোভো এক্সামিনেশন, দেন 2025 সাল, 2022-এর মানে 2025 সালে গিয়েও যদি এর সুরাহা না হয়, তাহলে প্রার্থীরা আর কতদিন আশা করে? যেহেতু ওরা এই সিঙ্গেল বেঞ্চের অর্ডার কমপ্লাই করে অন্তত প্যানেলটা রেডি করে দিয়েছিল, তাহলে মাঝপথে কেন আবার অন্য রাস্তায় তারা গেল? না, অ্যাকচুয়ালি রাজ্য সরকারের যে গ্রাউন্ডটা ছিল অ্যাপিলে, যে ওনাদের অ্যাডভোকেটরা কনসেন্ট দিয়েছে কোর্টে, কিন্তু স্পেসিফিক্যালি ওনাদের ডিপার্টমেন্টের কোনো রকম কোনো কনসেন্ট ছিল না যে চাকরি দেবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে অ্যাডভোকেটটা এক কথা বলছে আর তারা আর এক রকম ভাবছে, এই তো? না না, এটা দু সেট অফ অ্যাডভোকেট হয়ে গেছে। একটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে যারা অ্যাডভোকেট, যারা ওনাদের কথা মতো কনসেন্ট দিয়েছে এবং তাদের ইনস্ট্রাকশন নিশ্চয়ই ছিল, নাহলে তো আর একটা অ্যাডভোকেট গিয়ে কোর্টে বলতে পারে না। আর ডিভিশন বেঞ্চে যে অ্যাডভোকেট, একদম নতুন সেট অফ অ্যাডভোকেট তো রেখেছিল, যারা এসে বলেছিল যে ওই অ্যাডভোকেটটা কোনো ইনস্ট্রাকশনই নেয়নি। সেইটার ক্ষেত্রেই হরিশ ট্যান্ডন সেই গ্রাউন্ডেও কিন্তু ডিসমিস করেছে যে এটা হতে পারে না অ্যাবসার্ড, তাহলে পুরো অ্যাডভোকেট চেঞ্জ করলে কেন? সেটাই, এটাই একটা মানে সন্দেহের ব্যাপার হলো ডিভিশন বেঞ্চের শুনানির সময়। আচ্ছা, তাহলে এই রুল জারি যেটা হলো, মানে যেটা কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন কাকলি মন্ডলের রয়েছে, এই সময়ে দাঁড়িয়ে রুল জারি হওয়া একটা অনেকটা বড় ব্যাপার। তো সেক্ষেত্রে এখন কি কাউন্সিলিং এর নোটিশ আসার সম্ভাবনা আছে? অ্যাবসলিউটলি, কারণ এখন কমপ্লাই করে ওরা কোর্টের কাছে প্রমাণ করতে পারে যে দে হ্যাভ নট ভায়োলেটেড এনি অর্ডার। এটা হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আশা করি গোটা বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে কি বৃত্তান্ত। তো সেখানে না গিয়ে সামনে যেহেতু কাউন্সিলিং প্রক্রিয়া আছে, কাগজপত্র প্রত্যেকে গুছিয়ে রাখতে বলবো এবং খুব দ্রুত কাউন্সিলিং নোটিশ আসার সম্ভাবনা রয়েছে এবং যখনই আসবে তখনই আপনাদের ছুটতে হবে। ডিপিএসসিতে অলরেডি নোটিশ তারা জারি করবে, কারণ প্যানেল তারা কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করেছিল। তো কাউন্সিলিং নোটিশও সম্ভবত ওয়েবসাইটে আসার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সাথে ডিপিএসসির যে বাইরে আউটলেটগুলো থাকে সেখানে হয়তো টানিয়ে দেবে। তো একটু নজর রাখুন ডিপিএসসিতে, নজর রাখুন ওয়েবসাইটে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু কাউন্সিলিং নোটিশ চলে আসবে এবং সেক্ষেত্রে কাগজপত্র নথিপত্র নিয়ে সার্কেল চুজ করে রাখুন, কোন সার্কেল আপনি যেতে চান। তো সেই হিসাবে কিন্তু আপনাদের নিয়োগ কিন্তু আর কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরে কিন্তু নিয়োগ হয়ে যাবে এই উত্তর চব্বিশ পরগনা জেলা ডিপিএসসির ক্ষেত্রে। দীর্ঘ যে লড়াই, সেই লড়াইয়ের কিন্তু জবনিকা নামতে চলেছে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর ভালো কাটুক সবার।